নিউ মার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসি সহ 6 পুলিশ সদস্য আহত। শাহজালালে বোমা হামলার ভুয়া হুমকি ছোট করে দেখছে না সংশ্লিষ্টরা, জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ। আওয়ামী লীগের দোসর বাড়ানোর চেষ্টার পরিণতি হবে ভয়াবহ, বলছে বিএনপি, উল্টাপাল্টা বক্তব্য না দেওয়ার আহ্বান। তেল নিয়ে তেলেসমতি চলছে, এবার বাড়ল খোলা সয়াবিন তেলের দাম। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, উচ্চ আদালতে 73 বছর ধরে ঝুলছে 7 মামলা, নিষ্পত্তির উদ্যোগ প্রধান বিচারপতির। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে নিউ মার্কেট থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। সে সময় পুলিশের উপর হামলায় আহত হন নিউ মার্কেট জোনের এসি সহ 6 পুলিশ সদস্য। আটক করা হয়েছে 6 জনকে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। 10 জানুয়ারি এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনের রাস্তায় দুষ্কৃতিকারীর হামলায় আহত হন ব্যবসায়ী এহতেশামুল হক। এই মামলায় গ্রেপ্তার হন মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন। তাকে থানা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়। মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউ মার্কেট থানায় প্রবেশের সময় বাধা দেয়া হয়। তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা চালায় তারা। পুলিশ জানিয়েছে হামলায় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারেক লতিফ সহ বেশ কয়েকজন আহত হন। মাল্টিপ্ল্যানের ওখানে যে এই একজনকে কোপাই ছিল ইহেদেশন নামক একজন নামে একটা ছেলেকে, তারপরে তার সাথে দীপু নামে আরেকজন, ওই ঘটনাকে কেন্দ্র করে একজনকে মানে ধরা হলো। ওই ওকে নিয়ে যখন যাচ্ছিল তখন এর যে কর্মী সমর্থক বা থানায় ঢুকতে দিবে না বা এরকম মানে আসামি ছেড়ে দিতে হবে, এরকম বিষয় আছে। আমাদের পুলিশে কোনো 7 জন আহত হয়েছে। এ ঘটনার পর থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। একই দিনে 2 বার ভিন্ন ভিন্ন স্থান থেকে বোমা হামলার হুমকি। যদিও তল্লাশি করে বিমানবন্দর এলাকায় মেলেনি বোমার কোনো অস্তিত্ব, তবে এমন ঘটনা দেশের সিভিল এভিয়েশন খাতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। হুমকিদাতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। মানিক শিকদারের রিপোর্ট। বুধবার সকালে ইটালির রোম থেকে আসা বাংলাদেশ বিমানে বোমা আছে বলে হুমকি দেয়া হয়। সাথে সাথে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। প্রায় 4 ঘন্টা তল্লাশির পর সন্ধান মেলেনি কোনো বোমা বা বিস্ফোরকের, তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। এরপর রাত 11টায় আবারও এবিপিএনে দায়িত্বরত কর্মকর্তার ফোনে হোয়াটসঅ্যাপ কলে বোমা হামলার হুমকি দেয়া হয়। আবারও রাতভর তল্লাশি। প্রাথমিকভাবে জানা যায় প্রথম কলটি আসে পাকিস্তান থেকে, দ্বিতীয় কলটি আসে মালয়েশিয়ার একটি নাম্বার থেকে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে 2টি নাম্বারই শনাক্ত করার চেষ্টা চলছে। এগুলো আমরা বিভিন্ন সংস্থাতে দিয়েছি ট্রেস করার জন্য, আমরা বলেছি। এখন আমরা এটা ওয়েট করছি তাদের যদি কোনো ফিডব্যাক বা আপডেট পাই। হুমকি থাকলেও বিমান চলাচল স্বাভাবিক ছিল বলে জানান নির্বাহী পরিচালক। নিরাপত্তা জোরদার করেছি, আলহামদুলিল্লাহ সব এজেন্সি মিলে একসাথে কাজ করেছি। আল্লাহর মধ্যে কোনো থ্রেট ছিল না। অন টাইম, অন শিডিউল, ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক সবকিছু আল্লাহর মধ্যে ঠিক আছে, কোনো সমস্যা নাই। বিশ্বের বিভিন্ন দেশে এমন ঘটনার নজির থাকলেও বাংলাদেশে এ ধরনের ঘটনা বিরল। পরিবর্তিত পরিস্থিতিতে সিভিল এভিয়েশন খাত ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের চক্রান্ত হতে পারে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এই ধরনের ঘটনা অন্যান্য দেশেও হয়ে থাকে এবং আমাদের দেশেও এটা এই প্রথম, আমি যতটুকু জানি অনেক দিনের মধ্যে এই ধরনের কোনো ঘটনা আমরা শুনিনি, বাট এই প্রথম এ ধরনের একটা ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কমে আসবে।
আতঙ্কিত না হয়ে সম্মিলিতভাবে পেশাদারিত্বের ভিত্তিতে এসব ষড়যন্ত্র মোকাবেলার পরামর্শ তাদের। আমরা আশা করি এই ধরনের ঘটনা আর ঘটবে না, এবং এটা না ঘটার জন্য আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যথেষ্ট সচেতনতার সাথে কাজ করেছে এবং তারা দ্রুত গতিতে কাজ করেছে। বাট এইটাকে যাতে ভবিষ্যতে আর না হয় সেই জন্য তাদেরকে সচেতনতা দেখাতে হবে। বিষয়গুলোকে উড়িয়ে না দিয়ে বিমানের নিরাপত্তা আরও জোরালো করার কথা বলছেন তারা। এইটাকে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপিকে যারা আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা করছে তাদের পরিণতি হবে ভয়াবহ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীর কবরস্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে বিএনপির দীর্ঘ 17 বছরের সংগ্রাম নিয়ে নতুন করে চক্রান্ত চলছে। আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করে বলেন, একটি মহল বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে, কি বলছে, বিএনপি নাকি 111 আনার পায়তারা করছে। 2007 সালে 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে না। যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি, কিন্তু উল্টাপাল্টা কথা বলে দেশে বিভাজন তৈরি না করার অনুরোধ জানায় মির্জা আব্বাস। অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা না করার আহ্বান জানান। বিভ্রান্তির সৃষ্টি জাতিকে ঐক্যবদ্ধতা করতে দ্বিধান্বিত করবে, এটা ঠিক হবে না। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি আওয়ামী লীগের ভাষাতে কথা বলছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির ঢাকা মহানগর দক্ষিণের নগর সম্মেলনে বক্তারা বলেন, আগামী নির্বাচনে সব ইসলামী দলের ভোট যেন এক বাক্সে যায়, সে লক্ষ্যে কাজ চলছে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। বাংলাদেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন। দলটির মতে প্রশাসন এখনও নিরপেক্ষ আচরণ করছে না। ক্ষমতার হাতবদল হলেও সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি। এমন আওয়াজ, যে সমস্ত কথা বিগত দিনে আওয়ামী লীগ বলতো, এগুলো আবার বিএনপি বলা শুরু করেছে। সোনার বাংলা, সবুজ বাংলা সবই দেখছি আমরা। আগামী দিনে প্রত্যেকটি ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে এর আগে ক্ষমতায় গেছে তা আর হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন দলের আমির। পরিবর্তন আমাদের কি করতে হবে? কাজের গতি যদি আমরা বাড়াতে পারি, মাঠ উর্বর রয়েছে, আমরা যদি আলহামদুলিল্লাহ সহি নিয়াতে ভাইদের কাছে, মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাই, দেখবেন তারা সাড়া দিবে। এটাই বাস্তবতা। আর কোনো আধিপত্যবাদের কাছে বাংলাদেশের মানুষ মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। নতুন করে কোনো আধিপত্যবাদ আমরা চাই না। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। যাতে ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত কর্মী সভায় তিনি বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিস্টরা ফিরে আসার সুযোগ পাবে। সব হত্যার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়াত যুদ্ধ চালিয়ে যাবে বলেও জানান তিনি। আমরা যেন কেউ না করি,
যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরিচামারি না করি, চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি এবং ফ্যাসিজম ফিরে আসে, ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই। সংস্কারের আগে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবির বিরোধিতা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস। জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ থেকে জুলাই আন্দোলন দমনে বর্বরচিত হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি জানান তারা। বলেন, যারা রাজনীতি থেকে জীবিকা নির্বাহ করেন তারা কখনো সংস্কার চাইবে না। সংস্কারের আগে নির্বাচন দাবি করে কয়েকটি রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের অর্জনকে ভেস্তে দিতে চান। রক্ত দিয়েছি আমরা, এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র করতে চায়, আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন। রক্ত আমরা দিয়েছি, আরো দিব রক্ত। স্পষ্ট করে বলতে চাই, এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এত এত শহীদ জীবন দিয়েছে, এটাকে মোটেও একটি দল চলে গিয়েছে অন্য দল চলে আসবে ক্ষমতা পালাবদলের সিঁড়ি হিসেবে দেখার সুযোগ নেই। বোতলজাত সয়াবিন তেল নিয়ে তেলে স্মতি চলছে, মিলছে না 1 ও 2 লিটারের বোতল। এই সুযোগে বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম, লিটারে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। সবজিতে স্বস্তি মিললেও আগের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নেমে। আপনারা কি দাম কমাইতে পারবেন? দাম কোনোদিন কমাইতে পারবেন না। এরপরে যদি আবারও বাড়তেছে তাহলে সাধারণ মানুষের কিনা খাওয়ার মতন মনে সামর্থ্যভাবে থাকবো, খুব কষ্ট হয়ে যাবে তাদের। 1-2 লিটারের বোতলজাত সয়াবিন তেল কিনতে গিয়ে ত্যক্ত বিরক্ত ক্রেতা। অধিকাংশ দোকানেই নেই সয়াবিন তেল। সয়াবিন তেলের এই সংকটের জন্য উৎপাদনকারীদের দুষছে বিক্রেতা। তারা বলছে, দাম আরও বাড়াতে পায়তারা করছে মিল মালিকেরা। অনেক একটা ডিলারের দরকার হলে 200 কার্টন 2000 কার্টন তেলের দরকার, বেটারা ভাই 100 কার্টন দেখা যায় প্রতি দোকানে ভাগ করে নিয়ে আমরা পাইতেছি না। 5টা-6টা কোম্পানি এখন সরবরাহ নেই, একটা কোম্পানি দিচ্ছে, 2টা কোম্পানি দিচ্ছে কোনো মতে। 1 থেকে 2 লিটার তো বটেই, কোনো তেলই অ্যাভেলেবেল পাচ্ছি না। ওলার ভিতরে আমরা সোয়াবিন বেচতে পারি না, সোয়াবিনের দাম অনেক বেশি। ভারত থেকে চাল আমদানির প্রভাব নেই বাজারে, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। 1 কেজি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে 48 থেকে 50 টাকা, মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। আমদানির চালগুলো বাজারে ওরকম বেশি প্রভাব পড়ছে না, এই জন্য দামটা নিয়ন্ত্রণে নেই। এই চালটা আগে কাকার থেকে নিতাম কমে, এখন অনেক বাড়তি। আমাদের মতন সাধারণ মানুষ কিভাবে চলবে? দাম যেটা কমার কথা ছিল ইন্ডিয়ান মাল ঢোকার কারণে ওই হিসাবে দাম কমতেছে না। বেশিরভাগ সবজির দাম কমেছে। আলু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, বেগুন 50 থেকে 60 টাকায় ও গাজর বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। সরবরাহ বাড়ায় মুরগির মাংসের দাম কম। ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকায়, দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকায়। আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 2200 টাকায়, রুই 250 থেকে 600 টাকায়, চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 1150 টাকায়। সয়াবিন তেল সংকট আর চালের চড়া দামে হিমশিম ক্রেতা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান। সুইজারল্যান্ড সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে তারা এই আগ্রহের কথা জানান। স্থিতিশীলতা ফিরে আসায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের ডাভোস এখন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি পৃথিবীর শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিদেরও মিলন মেলা। গত 2 দিনে এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রধানের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে জেনিয়াল গ্রুপের নির্বাহী কমিটির চেয়ারম্যান আমির আলী রেজার সাথে বৈঠক করেন তিনি। পরের বৈঠকটি হয় মার্কিন বিনিয়োগকারী রায় ডেলিওর সাথে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গত 2 দিনে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী কয়েকটা প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে প্রধান উপদেষ্টার। চিরাং পোর্টের যদি এফিসিয়েন্সি বাড়ানো যায়, পুরো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। তারা খুবই সিরিয়াস। তারা যদি আজকে তাদেরকে বলা হয় এমনকি কালকেই তারা এসে অপারেট করার মতো অবস্থা। ডিপি ওয়ার্ল্ড
ওয়ার্ল্ডে প্রাইভেট পোর্টগুলো অপারেট করে এবং এই ক্ষেত্রে তাদের যথেষ্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি। এদিকে বৃহস্পতিবার বিকেলে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এ সময় বাংলাদেশের সংস্কার উদ্যোগকে স্বাগত জানান তিনি। আল গোর বাংলাদেশের যে রিফর্ম প্রোগ্রামের বিষয়ে আলাপ করেছেন, উনি তার সাপোর্টটাকে জানিয়েছেন বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশের সামনের ইলেকশন প্রক্রিয়াকে উনি সাপোর্ট জানিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেলের সাথে বৈঠকের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারও দিয়েছেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। লন্ডনের দ্য ক্লিনিক থেকে রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটা ভালো বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। লন্ডন থেকে শাহেদ শফিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি রাতে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। 17 দিন ধরে সেখানে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলছে বেগম জিয়ার চিকিৎসা। বৃহস্পতিবার রাতে লন্ডন ক্লিনিকের সামনে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। জানান, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন খালেদা জিয়া। চিকিৎসার ব্যাপারে এখানকার মেডিকেল বোর্ডের সদস্যরা সবাই ভূয়সী প্রশংসা করেছেন। অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা, এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি সেটা কাতার এয়ার অ্যাম্বুলেন্সে সহযোগিতা করেছে, সে পরিপ্রেক্ষিতে সবার ভূয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন। নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। সেসব রিপোর্ট পাওয়া গেলে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। পরে বাসা থেকে নেবেন নিয়মিত চিকিৎসা। আজকেও একজন চিকিৎসক দেখে ওনার কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। তবে বয়স বিবেচনা করে তার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি চিকিৎসকরা। ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। খুরশিদ আলম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদ। জুলাই গণঅভ্যুত্থানে আহত 7 শিক্ষার্থী চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সকাল 8:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা। হাসিনার সরকার বিরোধী আন্দোলনে অনেকেই চোখে মারাত্মক আঘাত পান। কেউ কেউ 2 চোখও হারিয়েছেন। তাদের বেশিরভাগের চিকিৎসা দেশেই হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের উদ্যোগী হয়ে বিদেশ থেকে চিকিৎসক এনেও অনেকের চিকিৎসার ব্যবস্থা করেছেন। চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসার জন্য বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অনেকেই দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চোখের চিকিৎসার জন্য 7 জনকে সিঙ্গাপুর পাঠানো হলো। এর আগে 13 জনকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মিলাদ মাহফিল হয়েছে। এতে অংশ নেন দলের সর্বস্তরের নেতা কর্মীরা। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে আরাফাত রহমান কোকো ক্রীড়া ফাউন্ডেশন। সকালে বনানী কবরস্থানে পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম রাশেদ নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, আরাফাত রহমান কোকো স্মরণে এই ক্রীড়া ফাউন্ডেশন, যার মূল লক্ষ্য ক্রীড়া জগৎকে নতুনভাবে সাজিয়ে তোলা।
আগামী দিনে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের যে ক্রিকেট যে অবদান ছিল বা ক্রীড়াঙ্গনের যে অবদান ছিল সেগুলোকে স্মরণ করে দেওয়ার জন্য মূলত এখানে আসা, এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আগামী দিনের ক্রীড়া উন্নয়নে আমরা আরও অবদান রাখবো। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালের আজকের দিনে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রচার বিমুখ এই বরেণ্য ক্রীড়া সংগঠক। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর বাবা জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি, মা খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং বড় ভাই তারেক রহমান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এত বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও আরাফাত রহমান কোকো ছিলেন অনেকটাই পর্দার আড়ালে। রাজনৈতিক কর্মকাণ্ড এড়িয়ে খেলাধুলা, ব্যবসা বাণিজ্য ও সামাজিক কাজে সময় ব্যয় করতেন কোকো। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে নিবেদিত প্রাণ সংগঠক হিসেবে ঐতিহাসিক অবদান রাখেন ক্রীড়াক্ষেত্রে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 3রা সেপ্টেম্বর ঢাকা সেনানিবাস মাইনুল রোডের বাসা থেকে খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন নিবৃত্তচারী ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। পরে 2008 সালের 17 জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান কোকো। সেখান থেকে মালয়েশিয়া চলে যান। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 45 বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। সেনা সমর্থিত ওই সরকারের মামলাগুলো মাথায় নিয়ে বিদেশের মাটিতেই তার মৃত্যু হয়েছে। মাত্র 1 বছর 10 মাস বয়সে 1971 সালে পাক হানাদার বাহিনীর কাছে বন্দী হওয়া শিশুটি পরিণত বয়সে দেশে মৃত্যুর গৌরব অর্জন করতে পারেনি কায়েমি স্বার্থবাদী মহলের কারণে। আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ এবং অন্তর্মুখী স্বভাবের ছিলেন। তার স্ত্রী শর্মিলা রহমান সিথি ও 2 মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান বর্তমানে লন্ডনে থাকেন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো দলের জন্ম হচ্ছে না, তাই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠারও কোনো সুযোগ নেই বলে দাবি জাতীয় নাগরিক কমিটির। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যকে সমর্থন করছে অন্যান্য রাজনৈতিক দলও। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দ্রুত নির্বাচনের যে দাবি করে আসছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো, সেখানে আলোচনার নতুন অধ্যায় উঠেছে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ফলে আবারও উত্তপ্ত রাজনীতির মাঠ। রাজনীতিকরা বলছেন, রাষ্ট্র সংস্কারের আড়ালে নতুন দল গঠনই যে ছাত্র উপদেষ্টাদের মুখ্য উদ্দেশ্য তা স্পষ্ট হচ্ছে বিভিন্নভাবে। নির্বাচন নিয়ে কথা আসলেই দেখছি যে সরকারের উপদেষ্টারা নানানমুখী বক্তব্য দিচ্ছে। তো আমার কথা হলো যে আপনারা নির্বাচন চান না গণহত্যার বিচারের আগে, রাষ্ট্র সংস্কারের আগে, খুব ভালো কথা। তাহলে এই যে দল গঠিত হচ্ছে কিসের জন্য? নির্বাচনে যাবে না এই দল? মূলত রাষ্ট্র সংস্কার একটি বাহানা, তাদের মূল কাজটা হলো একটি দল গঠন করা। তবে জাতীয় নাগরিক কমিটির দাবি, সরকারের পৃষ্ঠপোষকতায় নয় বরং গণমানুষের দাবির ভিত্তিতেই জন্ম নিচ্ছে নতুন দল। আমি মনে করি সরকার নিরপেক্ষতা জায়গা থেকে শতভাগ তারা নিরপেক্ষ অবস্থানে আছে, এবং বিএনপির যে অবস্থান 5ই আগস্টের পূর্বের অবস্থান এবং 5ই আগস্টের পরের অবস্থান ফুললি 180 ডিগ্রিতে ঘুরে গিয়েছে। ওখানে যারা অংশীজন ছিল তারা একটি রাজনৈতিক দল উদ্যোগ নিচ্ছে এবং সেই দলটি উদ্যোগ নেবে। নির্বাচন প্রক্রিয়ায় যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের জায়গা থেকে তারা নির্বাচন সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে সিদ্ধান্ত নিয়ে সেই নির্বাচন কবে দিবে, কিভাবে দিবে এবং নির্বাচন দেওয়ার জন্য কি কি প্রক্রিয়া আছে সেটা সরকারের জায়গা থেকে সিদ্ধান্ত নেবে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গণতান্ত্রিক রাজনীতির যে সুযোগ এসেছে, দেশ এবং জনগণের প্রয়োজনে নীতি নির্ধারকরা স্বল্প সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন আশা তরুণ রাজনীতিকদের। দেশের অবস্থা খুবই খারাপ, মানুষের কষ্ট বেড়েছে এবং এই যে বিশৃঙ্খলা, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কোনো পদক্ষেপ নাই। আমরা মনে করব সরকারকে আরও বেশি কার্যকরী ভূমিকা পালন করা উচিত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদার দাবিতে সোচ্চার হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের পর প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে পুলিশ আটকে দেয় তাদের। পরে শাহবাগে অবস্থান নেয় তারা। বিস্তারিত মফির রহমানের রিপোর্টে। শুক্রবার সকালে সারা দেশ থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সমাবেশ থেকে তারা দাবি জানান 13 থেকে 10ম গ্রেডে উন্নীত করার। প্রাইম মিনিস্টার থেকে প্রেসিডেন্ট থেকে শুরু করে মুচি পর্যন্ত তৈরি করছি, তাদের মান উন্নয়নের চিন্তা কেউ করছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, বিএনপি সহ এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। একাত্মতা প্রকাশ করেন শিক্ষকদের দাবির সাথে। কিছু কিছু সংস্কার করেছেন, আমার মনে হয় শিক্ষকদের যে দাবি, এই দাবিটি মানতে আপনাদের 1 মাস 2 মাসও লাগবে না। আপনাদের সবার ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন করে ছাড়ব। যে শিক্ষা কর্মকর্তা এখানে বাধা দিয়েছে, তারা কার মদদে এইরকম চিঠি দেওয়ার সাহস দেখিয়েছে, এর জবাব আমরা চাই। বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের পরামর্শ দেন তারা। আপনাদের প্রতি আমার একটা দাবি থাকবে যে আমি আপনাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও বা এই মুহূর্তে হাট কর্মসূচির পক্ষে না। কিন্তু ঘেরাও কর্মসূচিতে অনড় শিক্ষকরা। আমরা এখন সবাই যমুনা অভিমুখে রওনা করব। শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার সময় মাঝপথে তাদেরকে আটকে দেয় পুলিশ। পরে সেখানে বসে পড়েন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে রাউজানের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে অপর একজন গুলিবিদ্ধ হন। নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ী কাজ শেষে জাহাঙ্গীর মিয়ানমার থেকে ফেরেন। দুপুরে মোটর সাইকেলে করে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক তার মোটর সাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে তারা জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত স্বজনরা জানান, চাঁদা না দেয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। হাসিনার আমলে দুর্নীতি থেকে রক্ষা পায়নি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প। নিম্নমানের নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র সরবরাহ করায় প্রকল্প শেষ হওয়ার আগেই বেহাল দশা মসজিদগুলোর। আল্লাহর ঘর নির্মাণেও বেপরোয়া অর্থ লুটপাট হওয়ায় চরম ক্ষুব্ধ মুসল্লিরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গণপূর্তের তত্ত্বাবধানে 2020 সালে 13 কোটি 68 লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এই মডেল মসজিদের নির্মাণ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোনালিসা অ্যান্ড NH এন্টারপ্রাইজ। কাজ পুরোপুরি শেষ না হলেও এরই মধ্যে ভবনের দেয়াল ও মেঝের মার্বেল পাথরে ফাটল ধরেছে। ভালো ব্র্যান্ডের কাঠের আসবাবপত্র দেওয়ার কথা থাকলেও যা দেয়া হয়েছে তা একেবারেই নিম্নমানের। মুসল্লিরা বলছেন, যোগ সাজসের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে নিম্নমানের কাজ করে ঠিকাদার অর্থ লুটে নিয়েছে। সমস্ত কাজই করছে একেবারেই নিম্নমানের মালামাল দিয়া। মসজিদ অনুযায়ী এটার নিশ্চয় দুর্নীতি হয়তো হয়েছে এবং এটা হওয়া উচিত হয়নি একদমই। এই যে পুণ্যের জায়গাটাতে যেন কলুষিত করা না হয়, এই জায়গাটা যেন কদার্যমুক্ত থাকে। শুধু ঈশ্বরগঞ্জ নয়, জেলার নির্মাণাধীন 23টি মডেল মসজিদের একই অবস্থা। মসজিদের নামেও হাসিনা সরকারের সহযোগীরা কামিয়েছেন বিপুল অর্থ। অনিয়ম করেছে, এই অনিয়মটা ঠিক হয় নাই। তাদের এই মসজিদগুলি নির্মাণের পরপরই ফাটল দেখা গেছে, ভেঙে পড়েছে। অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। কাজ নিম্নমানের হয়নি বলে দাবি তার। এখানে কোথায় নিম্নমানের কাজ হয়েছে? এখানে প্রত্যেকটা জিনিসে মডেল মসজিদের প্রকৃত। ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কর্মকর্তা জানান, নিম্নমানের কাজের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গণপূর্ত বলছে, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। আসবাবপত্রের ব্যাপারেও আমার কাছে অভিযোগ এসেছে মৌখিকভাবে। আমি সরেজমিনে গিয়ে দেখলাম আমাদের অধিকাংশ আসবাবপত্রই মানসম্মত না। যদি সত্যতা পাওয়া যায় তাহলে আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। দ্রুত তদন্ত করে পতিত হাসিনা সরকারের দোসর ঠিকাদার সহ দোষীদের বিচার দেখতে চায় ময়মনসিংহবাসী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
৭৩ বছর আগের মামলা শুনানির জন্য উঠেছে উচ্চ আদালতের কার্যতালিকায়। পাকিস্তান আমলের ১৯৫২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ৭টি মামলা একটি বেঞ্চে বিচারাধীন। মামলার বাদীর অনুপস্থিতি কিংবা দুপক্ষের আগ্রহ না থাকার কারণেই ঝুলছে মামলাগুলো। সম্প্রতি এই মামলাগুলো নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি। বিস্তারিত সাকরার রিপোর্টে। উচ্চ আদালতের মামলার কার্যতালিকায় দেখা যায় ১৯৫২ সালের কোম্পানি আইনের প্রায় ৭টি মামলা বিচারাধীন। ক্যালকাটা ন্যাশনাল ব্যাংক লিমিটেড বনাম দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তান মামলাটি হাইকোর্টের কজ লিস্টে দেখা যায়। কজ লিস্টে আছে ব্যাংক অব কমার্স বনাম দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তান নামে আরেকটি মামলা। ক্ষেত্রে দেখা যায় যে পার্টির যে কনসার্ন লয়াররা অ্যাবসেন্ট থাকে অথবা কেউ মারা গেছেন, এরকম অনেক থাকে, যার দরুন এগুলো পেন্ডিংই রয়ে গেছে। তো এই কারণে চিফ জাস্টিস কি করেছেন, ওগুলা বিভিন্ন কোর্টে আর কি ডিস্ট্রিবিউট করেছেন। কোম্পানি অবলুপ্তিকরণ সংক্রান্ত বিচারাধীন এসব মামলার অধিকাংশেরই কাগজপত্র নেই আইনজীবীও। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রের আইনজীবীরা বলছেন, বহু বছর ঝুলে থাকার কারণেই মামলা নিষ্পত্তিতে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। এই 1952 ম্যাটার, এটা জেনারেলি যেটা হয় কি যে আমাদের যে সেকশনে বিভিন্ন ম্যাটার স্পেসিফিক ডেস্ক থাকে, তো এই ম্যাটারটা হয়তোবা ওই স্পেসিফিক ডেস্কে ছিল না। স্পেসিফিক ডেস্কে না থাকার কারণে এটা মিসপ্লেস হয়ে গিয়েছিল। বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ২৮,৯০১টি। হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৫,৭৭,২৮০টি। নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৮,৩৭,৩২৯টি। মোট বিচারাধীন মামলার সংখ্যা ৪৪,৪৩,৫১০টি। সাধারণত যে ক্রিমিনাল ম্যাটার যেগুলি, সেখানে ওয়ান্স বেইল নিয়ে গেলে পার্টি তেমন খুব একটা ইন্টারেস্ট থাকে না। তখন দেখা যেত যে চিফ জাস্টিসের অথরিটিতে সেকশন থেকে স্পেসিফিক কিছু কোর্টে দিয়ে দিত যে মামলাগুলি ডিসপোজাল হয়ে যাওয়ার জন্য। এবং আমরা দেখেছি যে সিভিল ম্যাটারও স্পেসিফিক যে চিফ জাস্টিসের নির্দেশে এরকম সেকশন থেকে স্পেসিফিকলি বিভিন্ন কোর্টে দিয়ে দেয় এবং মামলাগুলি যেন কুইক ডিসপোজাল হয়। বিচারক সংকট দূর করা, অবকাঠামো উন্নয়ন সহ বেশ কয়েকটি বিষয়ের দিকে নজর বাড়ানো উচিত বলে মনে করেন আইন বিশ্লেষকরা। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বিপিএল এর চট্টগ্রাম পর্ব শেষে ধরা ছোঁয়ার বাইরে রংপুর, ব্যাটে বলে উজ্জ্বল দেশীয় ক্রিকেটাররা। আবারও সন্ধ্যার ২১ সংবাদে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাবের আয়োজনে বনভোজন ও পিঠা উৎসব হয়েছে। গাজীপুরের শ্রীপুরে গ্রিন ভিউ গলফ রিসোর্টে রিহ্যাব সদস্য সহ প্রায় ২,০০০ জন অংশ নেন। দিনব্যাপী মিলন মেলায় আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রিহ্যাব সভাপতি একে রিহ্যাব পরিবারের মিলন মেলা হিসেবে উল্লেখ করেন। আজকের যে বনভোজন, এটা আমাদের এক প্রয়াসটাই হচ্ছে সকলকে একত্রিত করে আমরা যাতে একত্রে আনন্দটাকে ভাগ করে নিতে পারি। রিহ্যাব ফ্যামিলিদের মধ্যে একটি মিলন এর একটা সুযোগ হয়, তার মাধ্যমে একটা রিহ্যাব ফ্যামিলি আরেকটা রিহ্যাব ফ্যামিলির সাথে পরিচিত হতে পারে। এবার আবিবা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। শেষ সপ্তাহে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা আকৃষ্ট করতে দেয়া হচ্ছে রকমারি প্যাকেজ ও মূল্য ছাড়। আগামী কয়েকদিনে আরও ভালো বেচাকেনার আশা বিক্রেতাদের। এদিকে ক্রেতাদের সাথে প্রতারণার দায়ে মেলায় ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। তপু শাহিনের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হতে আর বাকি ৭ দিন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই উপচে পড়া ভিড়। প্যাভিলিয়নে ঢুকতেই দেখা যায় বিভিন্ন স্টলে বাহারি অফার নিয়ে বিক্রেতাদের হাঁকডাক। মাত্র ১২০ টাকায় রঙিন মগ, বাটি, প্লেট, চামচ সহ নানান শোপিস। ভালো বেচাকেনা হওয়ায় ক্রেতা বিক্রেতা খুশি। বাটি কিনলাম ৪টা, আর একটা শাল কিনলাম ১২০০ টাকা দিয়ে। লাস্ট এই ৭ দিনের আশায় কিন্তু সবাই
আশায় আছে। গৃহস্থালী জিনিসপত্রের দোকানে ক্রেতা সমাগম সবচেয়ে বেশি। পুরো বছরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেন কেউ কেউ। 10,000 টাকার ইতিমধ্যে আমরা হাড়ি পাতিল কিনলাম, আরো কেনার জন্য ওদিকে যাচ্ছি আর আরো কিনবে। জিনিসপত্রের কোয়ালিটি ভালো, দরদাম অনেক বেশি। বিদেশি নানান পণ্যের পাশাপাশি কাশ্মীরি কার্পেটের কদর এবারের মেলায়। 4,000 থেকে 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে এইসব কার্পেট। কাশ্মীরি যে সিল্কের যে প্রোডাক্টগুলো সেগুলো কার্পেট দেখছে আর কি। This Kashmiri carpet is very demand in Banijji Mela because this kind of carpet you are not going to get in Bangladesh. মেয়েদের জামা জুতা রং বেরঙের ব্যাগের স্টলেও ভিড় বেশি। পাওয়া যাচ্ছে 20 থেকে 50% পর্যন্ত ছাড়। অনেক কিছু দেখলাম, সবকিছু মোটামুটি পছন্দসই। পাকিস্তানি এবং ইন্ডিয়ান যে কালেকশনগুলো এগুলো বেশ ভালো লাগছে। 1450, ওটা আমরা 1250 করে দিতে, 200 টাকা ডিসকাউন্ট আছে। চাই যে দাম একটু কমই হবে মার্কেটের থেকে, এই জন্য আর কি দেখতেছি, পছন্দ হলে নিয়ে নেব। এদিকে নকল পণ্য বিক্রি সহ বেশি দাম রাখায় 6 স্টলকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আমাদের কাছে মোট 6টি অভিযোগ পড়েছে এবং 1,92,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং একজন ভোক্তাকে তার অভিযোগের প্রেক্ষিতে আমাদের আইন ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী 25% হিসেবে 25,000 টাকা অর্থ প্রদান করা হয়েছে। যোগাযোগ সুবিধা আর সুন্দর পরিবেশের কারণে মেলায় বেড়াতে এসেছেন অনেকেই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিউ মার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসি সহ 6 পুলিশ সদস্য আহত। শাহজালালে বোমা হামলার ভুয়া হুমকি, ছোট করে দেখছে না সংশ্লিষ্টরা, জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ। আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টার পরিণতি হবে ভয়াবহ, বলছে বিএনপি, উল্টাপাল্টা বক্তব্য না দেওয়ার আহ্বান। সয়াবিন তেল নিয়ে তেলেসমতি চলছেই, এবার বাড়ল খোলা তেলের দাম। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।